প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়ে। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করে থাকি। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হচ্ছে, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বেশ কয়েকজন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কথা বলে। সে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। সাথে থাকবে যে বিষয়টি এখনও আলোচনায় রয়েছে, সেটা হলো যে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের যে বিষয়টি, তিনি যে অশালীন এবং বর্ণবাদী মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ করতে হয়েছে। তিনি দেশের বাইরে গিয়েছিলেন এবং তিনি কোনো দেশে ঢুকতে পারেননি, এবং তার যে এই যে অশালীন মন্তব্য এবং রাজনৈতিক ভাষা একটা পজিশনে থেকে, সে বিষয়গুলো নিয়ে আমরা মন্তব্য জানতে চাইব। এরপরে আপনারা জানেন যে আমরা স্বাধীনতার 50 বছরে পৌঁছে যাচ্ছি, আমাদের বিজয় দিবস সামনে। আমরা কতটা এগোলাম, আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নে আমরা কতটা কাছাকাছি এসেছি। বাংলাদেশ এগিয়েছে অনেক, কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আয় বৈষম্যও বেড়েছে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি পরিচয় করে দিয়ে রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকেই স্বাগত। শরীফুজ্জামান শরীফ, আপনি লক্ষ্য রাখছেন র্যাব ও তার যে 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে এবং বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে করা প্রতিবাদ জানিয়েছে, এবং রাজনৈতিক নেতারা বলছেন যে এই একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে এইরকমভাবে তথ্যপাত্র কোন তথ্যপাত্র উপর ভিত্তি করে তারা করেছে, এটা বাংলাদেশ মূলত এর করা প্রতিবাদ জানিয়েছে। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে মার্কিন নিষেধাজ্ঞা এই মুহূর্তে যে আসলো বাংলাদেশের এমন কর্মকর্তাদের উপর যারা বড় বড় পজিশনে রয়েছেন, এটা কি কোনো চাপ সৃষ্টির কৌশল কিনা? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে যিনি আলোচক হিসাবে আছেন তাকে শুভেচ্ছা। আমেরিকার পলিসিটা হচ্ছে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমেরিকা যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার পেছনে একটা নিজস্ব, তার একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, এবং এই কাজগুলো করার ভেতর থেকে সে যে দেশগুলোর কথা বলে তার জনগণের যতটুকু উপকার হয় তার থেকে বেশি নিজের উপকারটা তার সে বেশি খেয়াল রাখে। যে অভিযোগগুলো উঠেছে একটা বাহিনীর সম্পর্কে, এই অভিযোগগুলো আমাদের দেশে আমরা গত অনেক দিন ধরে এইগুলো আমরা আলাপ আলোচনা করছিলাম, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এবং কখনো কখনো দু একটি বিষয়ে সরকারের কাছ থেকে সরকার কতগুলো অ্যাকশান নিয়ে তার সত্যতা আমাদের কখনো কখনো আমাদের সামনে দিয়েছে। এবং এটি মিথ্যা না যে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর মধ্যে তার দ্বারা মানবাধিকারের লঙ্ঘনের যে ঘটনা, যে অভিযোগ, এটি নতুন না, এটি ঘটে আসছে। এবং এর ভেতর থেকে আরেকটা কথা না বললে আংশিক সত্য বলা হবে, সেটি হচ্ছে যে এই বাহিনীগুলোর মধ্যে যেমনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেমন ঘটে, আবার এই বাহিনীর অনেকেই অনেক মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে। গত 1.5 বছরে আপনি করোনার সময় যদি দেখেন বাংলাদেশ পুলিশ বাহিনী তার ইমেজ যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, যদিও তারপরে সেই যে ট্র্যাডিশন সেটি তারা ধরে রাখতে পারেনি। সুতরাং র্যাবের ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমি নিজেও বরগুনার লিমন হোসেনকে যখন পায়ে গুলি করা হয়, আমি নিজে প্রেস ক্লাবের সামনে একাধিক প্রতিবাদ কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। সুতরাং এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র ভার্চুয়ালি কথা বলা না, এর বাইরে অ্যাক্টিভিস্ট হিসাবে আমরা করার চেষ্টা করেছি। আমাদের এখানে ক্রস ফায়ার হয়, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনার কক্সবাজারের সেই যে আলোচিত ঘটনাটি, এটি আমরা জানি, এরকমের অসংখ্য উদাহরণ আছে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে এই বক্তব্যটা যখন আসে, আমার প্রশ্নের জায়গাটা, উদ্বেগের জায়গাটা ওই কারণে 2020 সালে আমেরিকায় 996 জন মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছেন, এবং এটি হচ্ছে 2000 সালে। আর 2000 সালে এর সংখ্যাটা আরও বেশি, সেটি হচ্ছে যে আমি যেটি বললাম 2019 সালে 996 জন, 2020 সালে 1004 জন। এর বাইরে আপনি প্রতিনিয়ত দেখবেন যে
সেখানের কালো মানুষের উপরে রাষ্ট্র যেভাবে নিপীড়ন চালাচ্ছে এটি পৃথিবীর অনেক জায়গায় বিরল। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমেরিকা তার দেশের মধ্যে এই যে ভায়োলেশনটা হচ্ছে, আমেরিকা কি এই কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। আমি তার সাথে কাউন্টার প্রশ্ন করব যে নারায়ণগঞ্জের 7 মার্ডারের যে অভিযুক্ত নূর হোসেন কি আমাদেরকে এসে শান্তি সম্প্রীতির কথা বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। কিন্তু নূর হোসেনের যদি শান্তি সম্প্রীতির কথা বলে তাহলে এটিকে আমি গ্রহণ করব? ঠিক যদি আপনি আমাকে বলেন যে না গ্রহণ করব না, তাহলে আমেরিকার ক্ষেত্রে একই রকম। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 73টা দেশে নানাভাবে অভিযান চালিয়েছে এবং সেখানকার রেজিম চেঞ্জের নামে সেখানকার রাষ্ট্রপতিকে হত্যা করেছে, সেখানে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে, এরকমের বহু রকমের ঘটনা আছে। আমি আমেরিকার কাছে জানতে চাইতে পারি যে তুমি সাদ্দাম হোসেনকে যে ফাঁসি দিয়েছিলে কোন আইনে সাদ্দাম হোসেন অভিযুক্ত হয়েছিলেন? আমি তার কাছে জিজ্ঞেস করতে পারি যে তুমি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে যে ফাঁসি দিয়েছিলে কিসের ভিত্তিতে দিয়েছিলে? আমি তার কাছে জিজ্ঞেস করতে পারি যে তুমি পানামার প্রেসিডেন্ট নরিয়েগাকে নিজ দেশ থেকে তুলে নিয়ে তোমার নিজের দেশে কারাবন্দি করে রেখেছিলে, এটি কোন মানবাধিকারের যোগ্যতার দিক থেকে? আমি জিজ্ঞেস করতে পারি তুমি অ্যাসাঞ্জকে যেভাবে তার টুটি চেপে ধরার জন্য তাকে অভিযুক্ত করে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার নিশ্চিত করার জন্য যে ধরনের তৎপরতা তুমি পরিচালনা করছো, এটি কোন মানবাধিকার জায়গায় পড়ে? তবে আমি এই কথাটি বলবো যে আমাদের এখানে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আমাদের সমাজে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। আমাদের এখানে এই অভিযোগগুলো উঠছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। সুতরাং ডোমেস্টিক যে ইস্যুটা সেই ইস্যুটা আমেরিকা তুলেছে বলে আমি সেই দিকে নজর দিব না, আমি তার ঘোর বিরোধী। আমি মনে করি যে অভিযোগগুলো এসেছে আমাদের এখান থেকে, আমাদের যারা সরকার আছে, ওই যে একটা পুরনো গল্প, তাকে নিয়ে গেল, তার প্রতিপক্ষ আক্রমণ করলো, তারপরে দুই গ্রুপের ক্রস ফায়ারে পড়ে তিনি মারা গেলেন, এই যে পুরনো গল্পটি, এই গল্পটি এখন আর চলছে না। এই গল্পটি ইন্টারন্যাশনালিও সব জায়গায় জেনে গেছে। আমেরিকার এই অ্যাকশনটা, এটি আপনি গ্রহণ করেন বা না করেন, আপনার একটা বাহিনী সম্পর্কে সারা পৃথিবীতে একটা মেসেজ যাচ্ছে, এটি তো সত্য। আমেরিকার প্রেসিডেন্ট একটি কথা বললে ইন্টারন্যাশনালি যেভাবে সেটি আমাদের হলো, তার মানে হলো যে আমাদের ডোমেস্টিক এই বিষয়টাকে তদন্ত করা উচিত, বিচার করা উচিত, নিজের ব্যবস্থাপনা দেখতে হবে, আমাদের অন্যের চোখে এটা আমরা দেখব না, আমেরিকার নির্দেশনা। যে ডক্টর এম আবু ইউসুফ, এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন যে অবস্থাটা দেখছেন, যে এখন যে রিয়াকশনগুলো বাংলাদেশ থেকে দেয়া হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে করা প্রতিবাদও দেয়া হয়েছে, এখন তার মানে কি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি দাঁড়াচ্ছে? মানে একটু সম্পর্কে কি একটু টানা পড়েন বা প্রভাব পড়বে বলে মনে করেন? আসলে এই বিষয়টা খুবই স্পর্শকাতর একটি বিষয়, এবং আমি মনে করি ইটস ভেরি আর্লি টু মেক এনি কমেন্ট। কারণ কিসের ভিত্তিতে, কি পরিস্থিতিতে এই ধরনের বিষয়ে অবতারণা হয়েছে, আমরা সবসময় বলি ইট শুড বি এভিডেন্স বেসড। জিনিসগুলো আমরা সবসময় অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির কথা বলে থাকি, কিন্তু যখন আমি একটা সিদ্ধান্ত নেই তার বিপরীতে তার যুক্তি থাকতে হবে যে কিসের ভিত্তিতে এই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে এটি একটি কূটনৈতিক বিষয় এবং এর সমাধানটাও আসলে কূটনৈতিকভাবেই করতে হবে, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার, পররাষ্ট্রমন্ত্রী সেইভাবেই উদ্যোগ গ্রহণ করেছে। তো এটি নিয়ে আমি মনে করি হয়তো বাইল্যাটারালি এটাকে সমাধান করতে হবে, আলোচনা করতে হবে, করে জিনিসটার হয়তো সুরাহা হবে। তবে আপনি যেটা বলেছেন যে হয়তো ভবিষ্যতের কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে বলাটা খুব কঠিন। তবে ডেফিনেটলি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী, আপনি অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সব কিছু দিক থেকেই তারা, তো এই বিষয়টিতে অবশ্যই অন্যরাও সেটাকে ফলো করছে। তো আমি মনে করি যে তাদেরও উচিত হবে জিনিসটার এক্সপ্লেনেশন দেয়া, কিসের ভিত্তিতে তারা এই ধরনেরই করেছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা যৌক্তিকতা থাকতে হবে, এবং বাংলাদেশ সরকারও ঠিক সেভাবে তার রেসপন্সটা করতে হবে। তবে ইনিশিয়ালি যেটুকু মনে হচ্ছে সরকার তো ঠিক যেইভাবে প্রোটোকল মেনটেন করে কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে
যে কাজগুলো করছে। দেখি ভবিষ্যতে এটি কোন দিকে যায়। তবে অবশ্যই এটি আমাদের দেশের সম্মানের সাথে অবশ্যই সম্পৃক্ত, সে বিষয়টি তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। শরীফুজ্জামান শরীফ, সদ্য সাবেক হওয়া প্রতিমন্ত্রী মুরাদ হাসান, মানে রাজনৈতিক যে নেতা নেত্রীর মুখেও এখনও তিনি আছেন এবং মিডিয়াতে তার এখনও খবর হচ্ছে। তিনি যে অশালীন মন্তব্য বর্ণবাদী মন্তব্য করেছেন তার জন্যে তার যে মন্ত্রিত্ব এটা হারাতে হয়েছে এবং তিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছিলেন, আমরা জানতে পেরেছি কোনো দেশে ঢুকতে পারেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যিনি এমন মন্তব্য করতে পারেন এবং একদিন করেনি, দিনের পর দিন মন্তব্য করেছেন, শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে, ঠিক আছে, এমন লোক একজন মন্ত্রিসভায় স্থান পায় কিভাবে? এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। এর আগের যে অংশটা আলোচনা করছিলাম সেখানে আমি জাস্ট দুটো তথ্য যুক্ত করব যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের নরেন্দ্র মোদীকে তার দেশে অবাঞ্ছিত ঘোষণা করেছিল, তারপরে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। আবার ফিলিস্তিনে মুক্তির জন্য যারা লড়াই করছে হামাস কিন্তু তার দেশে অবাঞ্ছিত এবং নিষিদ্ধ সংগঠন। সুতরাং আমেরিকা তার নিজের স্বার্থে কেউকে ফুলের মালা দেয় অথবা কেউকে অন্য জায়গায় নামিয়ে দেয়, যাকে নিষিদ্ধ ঘোষণা করে তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করে। আমি উদাহরণটি বললাম। আপনি যে বিষয়টি বলেছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সমাজ রাজনীতিকে এই বিষয়টা খুবই আলোড়ন তৈরি করেছে, এই কারণে যে একজন মন্ত্রীর মুখ থেকে এই ধরনের লাগামহীন, দায়িত্বহীন, অবিবেচনা প্রসূত এবং নিন্দনীয় বক্তব্য গত কয়েক বছরে আমরা শুনিনি। যদিও বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীদের সম্পর্কে অশ্লীল এবং অশালীন বক্তব্য এর আগে বহুবার আমরা শুনেছি, অন্তত আমরা যারা 90 সাল পর্যন্ত রাজনীতির সাথে ছিলাম। আমার মনে আছে এরশাদের মন্ত্রী ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, তিনি এই সেক্টরে মাস্টার ছিলেন এবং তিনি বিভিন্ন সময় এত অশ্লীল শব্দ ব্যবহার করতেন যেটা কখনো কখনো মিডিয়া প্রচার করতে পারতো না। তখন তো ইউটিউব এগুলো ছিল না, পত্রিকায় ছাপার জন্য সেই শব্দগুলো তারা ব্যবহার করতেন না বলে তার নিউজটা সেখানে দিতেন না। কিন্তু আমি সেই যে কাজটি করেছি সেই কাজটি কি আবার রিপিট করব? নিশ্চয়ই না, আমি সভ্যতার দিকে এগোচ্ছি। আপনি তথ্য প্রতিমন্ত্রীর যে বক্তব্যটি আমরা শুনেছি, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটি আমরা চেয়েছিলাম, সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যে অ্যাকশনটি নেওয়া হয়েছে এটি পলিটিক্যালি নেওয়া হয়েছে, তার দল নিয়েছে। এখানে সরকার এবং দল দুটো ভিন্ন বিষয়। আমার যতটুকু বুঝি, আমরা নিজেরাও রাজনীতি করেছি, যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই তো? মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর তার পলিটিক্যাল যে পোস্টগুলো হোল্ড করতেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি একটা সাংগঠনিক শৃঙ্খলা, একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা মেনটেন করে তাকে চলতে হয়। কখনো সে চলে, কখনো সে চলে না। যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছে এই অ্যাকশনগুলো তার সাংগঠনিক শৃঙ্খলার পার্ট। কিন্তু তিনি একজন নারীকে, একাধিক নারীকে যে ভাষা ব্যবহার করেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করি যে ইফটিজিং নামে একটা অপরাধ আছে এবং সেই অপরাধের জন্য একটা শাস্তি আছে। আপনি যদি ওই শাস্তি, এই মন্ত্রীকে ওই অপরাধেও যদি অভিযুক্ত করেন তারপরেও তার শাস্তি হওয়ার কথা, কিন্তু এখানে সেটি হয়নি। আমাদের সমাজটা, আমরা অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্টের কথা বলছি, কিন্তু দুঃখজনক হলেও আপনার এই দেশে বিচারের যে ব্যবস্থাটা সেটি আমরা তৈরি করে ফেলেছি চুজ অ্যান্ড পিক এই পলিসিতে। যাকে আমার পছন্দ হবে না আমি তাকে এনে বিচার করছি, যাকে পছন্দ হচ্ছে তাকে আমি বিচার করছি না। আমি উদাহরণ হিসেবে বলি, ব্যারিস্টার মইনুল হোসেন যে কাজটি করেছিলেন নিন্দনীয়, শাস্তিযোগ্য এবং আমরা সিসি করেছি, সেই কাজের জন্য তার সমালোচনা করেছি। কিন্তু এখানে আমরা যেটি দেখলাম সেটি কিন্তু তার থেকেও ভয়ঙ্কর, তার থেকেও সাংঘাতিক, এবং তিনি কয়েকদিন ধরে বললেন। তো আমরা সরকারের কাছে এটি বলতে চাই যে আজকে দেখে দেখে অপরাধী শাস্তি দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আইনের শাসন হয় না। আজকে আমাদের এখানে যেটি চলছে এটি আইনের শাসন না, এটি শাসকের আইন। শাসক যাকে শাস্তি দিবে মনে করছে তাকে শাস্তি দিচ্ছে। একজন মন্ত্রী যে কথাগুলো বলেছেন, তিনি পার্লামেন্ট মেম্বার, এতে যে কোনো মানুষ, যে কোনো, তিনি এই কথাগুলো, আমার ধারণা তার পরিবারের সদস্য যারা আছেন তারাও এই শব্দগুলো তাদের সামনে যদি উনি কখনো উচ্চারণ করেন তারাও লজ্জিত হবেন, আমার ধারণা। হবেন কি আমি নিশ্চিত না, আমি ধারণা করছি আর কি। তো
এই রকমের একটি ঘটনার পরে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি, যে অ্যাকশনটি আমরা আশা করেছিলাম সেটি হয়নি। এর ভেতর থেকে খুবই নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি করে দেওয়া হলো যে এই রকমের একজন মানুষ, সরকার তাকে ছেড়ে দিয়েছিল, তাকে কিন্তু আটকায়নি, বিমানবন্দর থেকে তাকে বাধা দেওয়া হয়নি, যদিও এটি একটি ফৌজদারি অপরাধ, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জিডি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি বাইরে চলে যেতে পারলেন কেন? বাইরে চলে যেতে পারলেন যেহেতু তিনি সরকারি দল করেন। আমাদের এই দেশে আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের এখানে অপরাধী দেখা হচ্ছে তার রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে। আপনি কোন দল করেন, আপনি যদি এক্স দল করেন তাহলে একরকমের শাস্তি। গত কয়েকদিন ধরে আপনি দেখছেন মোয়াজ্জেম হোসেন আলাল সম্পর্কেও সরকারি দল তারা কতগুলো বক্তব্য নিয়ে আসছে। হ্যাঁ, এটি যে কেউ এই অপরাধ করবে, আমরা সবার শাস্তি চাই, কিন্তু আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আপনারা এইটার কাউন্টারকে এটা সামনে নিয়ে আসছেন, আপনারা কি মন্ত্রীর কাউন্টার হিসাবে এটিকে সামনে নিয়ে আসছেন? তো এক অপরাধের কাউন্টার আর একটা হতে পারে না। তিনি বক্তব্য দিয়েছেন, সেটিও নিন্দনীয়, আমরা তার নিন্দা করি, কিন্তু গভর্নমেন্টের অ্যাকশন কই? তিনি বাইরে চলে গেছেন চিকিৎসা করার জন্য। তো এই জায়গাটিতে আমাদের এখানে আপনি একজন রাস্তার একজন যুবক যদি কেউকে ইপটিজিং করে, আপনি তার জন্য একরকমের শাস্তি দেবেন। একজন মন্ত্রী যখন একজন নারীকে অশ্লীল ভাষায় এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা সরাসরি বলছেন, তার জন্য তাকে শাস্তি দেবেন না। তাহলে ন্যায় বিচারের যে আপনার যে অঙ্গীকার, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার, আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে, সেই শপথ থেকে আপনি সরে এসেছেন। এবং আমাদের এখানে এটি আগেও ছিল বিভিন্ন সরকারের আমলে, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি মহামারী আকার ধারণ করেছে এবং পরিষ্কার করে দেখা যাচ্ছে যে দলের বিভিন্ন জায়গায় যদি থাকে তার শাস্তি হয় না। জি, ডক্টর এম আবু ইউসুফ, আপনি কিভাবে বিষয়টা দেখছেন? বিশেষ করে শরীফুজ্জামান শরীফ যেভাবে ব্যাখ্যা করেছেন যে এমন অপরাধ করার পরে দলীয় শৃঙ্খলা বা দল থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সরকার হিসেবে তার উপর যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, বিশেষ করে জনগণ প্রত্যাশা করেছিল তেমন করা হয়নি। বিশেষ করে এমন একটা দায়িত্বশীল পদে থেকে এমন ভাষা ব্যবহার এবং তার পরবর্তীতে তার যে পদত্যাগ, সেই পদত্যাগই কি যথেষ্ট ছিল কিনা? অ্যাগেইন বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আসলে একজন সাধারণ মানুষ হিসাবে এটি কোনোভাবেই কাম্য নয়। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কোনো একটা দায়িত্বশীল পদে থাকার কথা বলছি না, আরেকজন সাধারণ নাগরিকের কাছ থেকেও আমি এই ধরনের বক্তব্য যতটুকু দেখেছি বা যতটুকু শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং সেটা অবশ্যই অনভিপ্রেত। তো সে বিষয়টি আমি একটু ইতিবাচক হিসেবেই দেখছি যে অন্তত এটি তো সরকারি সিদ্ধান্ত, ওনার মন্ত্রিত্ব থেকে ওনাকে বাদ দেয়া, এটা তো দলীয় সিদ্ধান্ত তো আছেই, প্লাস সরকারি সিদ্ধান্ত, সেটাকে কিন্তু আমি ইতিবাচক হিসেবেই দেখছি। এবং পরবর্তী প্রক্রিয়া হিসেবে ডেফিনেটলি হয়তো সরকার চিন্তা করবে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে বা এর যে পরবর্তী প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আমরা দেখতে চাই আসলে কি হচ্ছে। তবে আমরা যদি আইনের শাসনের কথা বলি, আমরা যদি রুলস অফ ল যেটাকে আমরা বলছি, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে এখন কাজ করছি, আমরা এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পাচ্ছি, তো এইটারই 16 নম্বর যে গোল, যেটা ইফেক্টিভ পিস, জাস্টিস অ্যান্ড ইফেক্টিভ ইনস্টিটিউশন, সেখানে কিন্তু ইনস্টিটিউশনসের কিন্তু একটা রোল কিন্তু সেখানে আমরা দেখতে চাই যে যেই মানুষটা যে কোনো পদেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, উনি আসলে আইনের ঊর্ধ্বে না, এবং সংবিধানেও কিন্তু সেই হিসাবে বলা আছে। তো আমরা মনে করি যে এই ধরনের, এটা এক ধরনের অন্যদের জন্য বার্তা যে কোনো মানুষ আসলে ভদ্রতা বা তার যে একটা সীমা আছে, সেই সীমা যদি লঙ্ঘন করে তাহলে তাকে তার যে প্রাপ্য শাস্তি বলেন অথবা তার যে প্রাপ্যতা, সেই প্রাপ্যতা তাকে পেতে হয়। তো আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এর বাইরে যেটা বলতে চাই যে আইন অনুযায়ী দেশের, কারণ আমরা এখন অনেক এগিয়ে যাচ্ছি, আমরা দেশের ব্র্যান্ডিংয়ের কথা বলছি, বহির্বিশ্বে আমরা মুখ উজ্জ্বলতার কথা বলছি, এবং শুধুমাত্র অর্থনৈতিক ভাবে নয়, আমরা সামাজিকভাবেও কিন্তু অনেক বেস্ট প্র্যাকটিস কিন্তু আমাদের এখানে আছে।
সুতরাং সেই বার্তাটাও আমাদেরকে দিতে হবে যে না আসলেই যেই ধরনের ঘটনা ঘটেছে বা কোনো একটা সুস্থ মানুষের পক্ষে এই ধরনের বক্তব্য দেয়া এবং সেটা মেনে নেওয়া কোনোভাবেই উচিত না। তো সেই বিষয়টা তো অবশ্যই আমি মনে করি যে প্রচলিত আইন অনুযায়ী, এবং মানুষ দেখতে চায় আসলে আইনের যে শাসন তার প্রয়োগটাও আমরা সবার জন্য সমান কি হচ্ছে বলে মনে করেন না? অন্তত একই ঘটনা যখন, যেমন শরীফুজ্জামান শরীফ বললেন, সরকারি দল করে না এমন কেউ যদি করে, বা সরকার পছন্দ করছে না এমন কোনো ব্যক্তি যদি করেন, হয়তো সে রাজনীতি করে না, সে শিক্ষক হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, সরকার পছন্দ করছে না এমন কোনো ব্যক্তি যদি করেন, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনটা সঙ্গে সঙ্গে হয়। উদাহরণ আমাদের সামনে আছে। না, সেটা তো আমি তো বললাম যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে তার মন্ত্রিত্ব গেছে, এবং পরবর্তীতে আমরা দেখতে চাই একজন নাগরিক হিসাবে কি করবে সরকার, সেটা তো সরকারের সিদ্ধান্ত। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি মনে করি তার যেই ধরনের আচরণ, সেই আচরণটা অবশ্যই উনি যে সংবিধানের যে শপথ নিয়ে উনি এখানে, এখনও তো উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছেন, ঠিক না? তারপরে উনি একজন দেশের সাধারণ নাগরিক সবার উপরে। তাহলে সেই অনুযায়ী আমি মনে করি তার যে অবশ্যই প্রচলিত আইনে যেভাবে তার শাস্তি হওয়া দরকার সেটা অবশ্যই হওয়া উচিত। জি, শরীফুজ্জামান শরীফ, একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করেছেন যে ফোন আলাপ যে ফাঁস হওয়া, এই বিষয় নিয়ে একটু আপনাকে জানতে চাই। আপনি দেখবেন যখন যে জিনিসটা ফাঁস হওয়া দরকার বা কাউকে একটু ঘায়েল করা দরকার, তখন এটা ফাঁস হয় সময় মতো। এইটা কি আসলে বিষয়? এটা গ্রামে একটা কথা আছে, একটা প্রবচন, যে তুমি যদি কারোর জন্য গর্ত খোঁড়ো, একসময় না একসময় তোমাকে সেই গর্তের মধ্যে পড়তে হবে। রাষ্ট্রের কতগুলো অঙ্গীকার আছে নাগরিকদের বিষয়ে, এটা সাংবিধানিকভাবে গোপনীয়তা রক্ষা পৃথিবীর সভ্য সমাজে এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সেন্সিটিভ, নাগরিকের গোপনীয়তা রক্ষা। কিন্তু আমাদের এখানে রাষ্ট্র এই কাজটি করে না। এর আগে আপনি দেখেছেন মানে অপোজিশনের যে লিডাররা আছে তাদের নানা সময়ে তাদের ফোন আলাপ এনে সেগুলোকে ফাঁস করে দেওয়া। আমি তো মনে করি এই কাজটি এই কাউরান বাজারের একজন দোকানদারের পক্ষে সম্ভব নয়, এই কাজটি যেন তেন মানুষের পক্ষে সম্ভব নয়, যেহেতু এটার সঙ্গে টেকনোলজিক্যাল কতগুলো বিষয় আছে। সুতরাং এই কাজটি কারা করছে, এই টেপটি কারা করছে, এবং এর আগে ইসরায়েলের কাছ থেকে একটি সফটওয়্যার কেনাটানা বহু আলোচনা হয়েছে। আমাদের এখানে মহামান্য কোর্টে নাগরিকের এই গোপনীয়তা রক্ষার জন্য একাধিক আইনজীবী তারা কিন্তু কোর্টের মুখোমুখি হয়েছিলেন। আমরা সেখান থেকে সন্তোষজনক ওই রকমের প্রত্যাশিত রেসপন্সটি আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা মনে করি যে এই কাজটি গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া, গভর্নমেন্টের বিভিন্ন তার যে মেকানিজম তাদের সহযোগিতা ছাড়া এটি কখনো হয় না। তো এতদিন এই ঘটনার ভেতর থেকে আপনি একটা জিনিস জিজ্ঞেস করলে শুনবেন, আওয়ামী লীগের অনেকেই বিব্রত বোধ করছেন, পত্রপত্রিকা এসেছে, আরও অনেকেই শঙ্কিত তাদের ফোনালাপগুলো ফাঁস হয়ে যায় কিনা। তো ওই যে আপনি কারো জন্য যদি কুয়া খুঁড়ে থাকেন, সেই কুয়ায় আপনাকে একদিন না একদিন পড়তে হয়। আজকে আওয়ামী লীগ যে বিব্রত হচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিব্রত হচ্ছে এই ফোনালাপ ফাঁসের কারণে। তারা যদি এইটিকে তার ব্যক্তিগত গোপনীয়তার কথা বলছেন, যদিও আমি মনে করি এটি একটি অপরাধ। এই ব্যক্তিগত গোপনীয়তা আপনি যদি অন্য যে পলিটিশিয়ান যারা সাদেক হোসেন খোকার সময়, মাহমুদুর রহমান মান্নার সময়, অথবা এই ধরনের যারা ছিলেন খন্দকার মোশাররফের সময়, তখন কিন্তু আপনি তার ব্যক্তিগত গোপনীয়তার কথা বলেননি, তখন আপনি এটিকে ইস্যু করেছেন। এবং এই টেপটা তার যে কথোপকথনগুলো, এগুলো গভর্নমেন্টের কাছে থাকার কথা, মুহূর্তের মধ্যে সেটি আপনি মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছেন, মিডিয়া সেটি প্রচার করেছে। অর্থাৎ তাকে আইনগতভাবে একই সাথে সামাজিকভাবে যে কাজটি, আমি আবার বলছি, তার অপরাধটা আইনের দৃষ্টিতে তিনি সেটির মুখোমুখি হবেন, কিন্তু তার যে গোপনীয়তার যে জায়গাটি, সেই কাজটি আপনি করতে পারেন না। তারপরে রাষ্ট্র ওই যে তার যে শপথ, সাংবিধানিক শপথ, সেটিকে সে মানেনি। আজকে আপনারা একজন দুইজন বলছেন আমরা বিব্রত হচ্ছি, আর একজনের ফোনালাপ ফাঁস হয়েছে, অনেকেই নাকি শঙ্কিত। এর ভেতর থেকে শিক্ষা যেটা, কেউকে যদি আপনি অন্যায়ভাবে তাকে এক ধরনের ব্ল্যাকমেলের মধ্য দিয়ে তাকে যদি পরাস্ত করতে চান, তাহলে ওই যে তীরটি আপনি ছুড়ে দিলেন,
ওই তীরটি কখনো না কখনো আপনার দিকে ফেরত আসে। আমাদের এই জায়গাটিতে বক্তব্য পরিষ্কার যে মন্ত্রীকে শুধুমাত্র তিনি যে অপরাধটি করেছেন, একজন একাধিক নারীকে যেভাবে তিনি তাদেরকে যৌন নিপীড়ন করেছেন এবং এর ভেতর থেকে তিনি কতগুলো কথা বলে ফেলেছেন, যে হুমকিটা দিয়েছেন একজন সিনেমার অভিনেত্রীকে। আমরা যদি ধরে নেই এই হুমকিটি শুধুমাত্র একজনের হুমকি আমরা জেনেছি, তাকে যেভাবে প্রশাসনকে ব্যবহার করে তাকে জোর করে তার হোটেলে নিয়ে আসার যে হুমকিটা দিয়েছেন, এই কাজটি যে তিনি আগে করেননি এটি আমি কিভাবে বিশ্বাস করব? এই কাজটি যে তিনি তার পরে করেননি এটি কিভাবে আমি বিশ্বাস করব? নাম্বার আরেকটি জায়গা আমি বলতে চাই, আর বিরোধীতে যাব, আমি শেষ করব 1 মিনিটের মধ্যে, যে এই কাজগুলো ঢাকা সোনারগাঁ হোটেল, একজন মন্ত্রী বিয়ের অনুষ্ঠানে গেলে মদ খেয়ে মাতলামি করছেন, এটি 5 বছর 3 বছর আগের, সরকার এটি জানবে না, সরকার এটি জানে না। আপনি এই ঢাকা শহরে মিলাদ পড়তে গেলে কিছুদিন আগে এই যে মিরপুরে একটা পরিবার বিএনপির সমর্থক ঘরের মধ্যে মিলাদ পড়তে যাওয়ার পর পুলিশ তার বাড়িতে ঢুকে অকথ্য নির্যাতন করেছে। আর একজন মন্ত্রী এই কাজ করছে, মাতলামি করছে, তিনি হোটেলে আকড়া করে হুমকি দিচ্ছে নারীদেরকে ধরে নিয়ে আসার জন্য। গোয়েন্দারা এটাই জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যখন তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন তখনই তাকে ধরা হয়েছে। জি, আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আবারও আপনাদের পরিচয় করে দিই। রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ডক্টর এম আবু ইউসুফ, আমরা স্বাধীনতার 50 বছর আমাদের হয়ে গেল, সামনে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করব। আমাদের এই উদযাপনের অনেক কারণ রয়েছে, আমাদের অনেক উন্নয়ন রয়েছে, বাংলাদেশে এগিয়ে গিয়েছে, আমরা শিশু মৃত্যুহার কমেছে, মাতৃমৃত্যুহার কমেছে, আমরা শিক্ষার বিস্তার ঘটেছে, আমাদের অনেক এরকম উন্নয়ন রয়েছে, আমাদের অবকাঠামোর উন্নয়ন যেটা সেটা চোখে পড়ার মতো। কিন্তু তারপরেও যে জিনিসটা আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সম্প্রতি একটা রিপোর্ট বের হয়েছে, আপনি অবশ্যই দেখেছেন, যে বৈশ্বিক অসমতা প্রতিবেদন আমরা দেখেছি। আমরা পাকিস্তানের সাথে যে আমরা যুদ্ধ করলাম 22 পরিবারের কথা বলতাম, আমরা এখন দেখছি যে হয়তো 2200 পরিবার হয়েছে। এই প্রতিবেদন দেখতে পাচ্ছি যে দেশের 1% ধনীর আয় হচ্ছে 16.3%, শীর্ষ 10% ধনীর আয় মোট জাতীয় আয় 40%। তার মানে ধনীরা ধনীই হচ্ছে। আপনি অর্থনীতি ছাত্র এবং উন্নয়ন নিয়ে গবেষণা করেন, আমরা এই 50 বছরে এসে যদি ফিরে দেখেন তাহলে কি দেখেন? খুবই একটি প্রাসঙ্গিক বিষয়, এবং আমরা আসলে যেহেতু স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা পালন করছি, তো সেই হিসাবে আসলে আমরা যদি অর্জনের কথা বলি, আমাদের অনেক অর্জন আছে। আমাদের হয়তো চ্যালেঞ্জেস থাকতে পারে, লিমিটেশনস থাকতে পারে, সেগুলো নিয়েও আলোচনার আপনি সঠিকভাবেই বলেছেন। তবে আমরা যদি উন্নয়ন একটি এখন বহুমাত্রিক বিষয়। এখন একসময় বলা হতো অর্থনৈতিক উন্নয়ন, এখন বলা হচ্ছে না, শুধু অর্থনৈতিক না, অর্থনৈতিক সাথে যে সামাজিক এবং পরিবেশের যে বিষয়টা, সেটিও খুবই একটি প্রাসঙ্গিক বিষয়। আপনারা জানেন যে টেকসই উন্নয়ন নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু 5টা পি এর কথা বলা আছে। যে একটা হচ্ছে প্রসপারিটি, যে আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা বলি, একটা হচ্ছে পিপল, যেটাকে আমরা সামাজিক উন্নয়নের কথা বলি, আরেকটা হচ্ছে প্ল্যানেট, যেটা আমরা ইউনিভার্স, আমাদের যে পৃথিবীর পরিবেশের কথা আমরা বলছি, আরেকটা হচ্ছে পার্টনারশিপ, যে আমরা আসলে একা তো করতে পারবো না, উই নিড পার্টনারশিপ ফর, সেটা রিজিওনাল লেভেলে হতে পারে, গ্লোবাল লেভেলে হতে পারে, ডোমেস্টিক লেভেলে হতে পারে। আরেকটা হচ্ছে সব কিছুর মূলেই হচ্ছে শান্তি, আমরা শান্তি চাই। এখন এই বাংলাদেশের আপনি যদি অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকান, আমাদের এখন $411 বিলিয়ন অর্থনীতি, যেটা হয়তো আমরা যদি 90-এর দশকে দেখি সেটা $30 বিলিয়ন ছিল। আমরা জিডিপি গ্রোথ রেটের কথা যদি বলি, সেখানেও কিন্তু আমাদের এখন কনসিস্টেন্ট পারফর্মার আমরা গ্রোথের। এখন গ্রোথের বাইরে যদি আমরা চিন্তা করি, সেখানে আপনি যদি বলেন শিক্ষায়, হয়তো গুণগত শিক্ষার যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে এখন আমরা কাজ করছি এবং সেটা নিয়ে আমাদের অনেক এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি সংখ্যাতাত্ত্বিক বিচরণ করি, আমরা যদি যে নারী এবং পুরুষের যে জেন্ডার ডিসপ্যারিটি,
সেটা যদি আমরা চিন্তা করি, সেদিক থেকে কিন্তু অন্তত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে আপনার ছেলে মেয়েদের যে আপনার শিক্ষার ক্ষেত্রে যে ডিসপ্যারিটি ছিল, সেটা কিন্তু আমরা অনেক দূর করেছি। আমাদের স্বাস্থ্যের কথা যদি বলেন, সেখানে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম কিন্তু অনেক অনেক একটা বেস্ট প্র্যাকটিস হিসেবে কিন্তু আছে। আমাদের মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, এগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে কিন্তু কমেছে। এবং বাংলাদেশ ইজ নোন অ্যাজ এ সোশ্যাল ল্যাবরেটরি ফর ডেভেলপমেন্ট। আপনি দেখবেন বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে কিন্তু বিভিন্ন গবেষণায় এসছে, বিভিন্ন জায়গায় অনেক দূর এসছে। এবং আমরা বলছি ব্রিঙ্গিং উইমেন ইন দ্য ফোর ফ্রন্ট অফ ডেভেলপমেন্ট। আমাদের যে কালচার, আমাদের যে সমাজ, সেখান থেকে একটা বৈরী পরিবেশের বাইরে এসে কিন্তু এখন মেয়েরা কিন্তু কাজ করছে। যদিও আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন নারীদের হচ্ছে 36%, যেখানে পুরুষের হচ্ছে 80%-এর মতো, সেখানে আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু এর বাইরে যে আমাদের যে উন্নয়ন, আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছেন, অনেকগুলো কাজ কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু আমাদের যে কনসার্নটা হচ্ছে সেটার কতটুকু গুণগত মান সম্পন্ন হচ্ছে, কতটুকু আমাদের ট্যাক্স পেয়ার্স মানি, আমরা ভ্যালু ফর মানির কথা বলছি, সেই মানির কতটুকু ভ্যালু হচ্ছে, সেটা কোনো ধরনের লিকেজ কতটুকু হচ্ছে। আমরা যাদের কাছ থেকে আপনি দেখবেন 3% আমাদের জিডিপির সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে সেখানে যাতে ইনক্লুশন এরর কম থাকে, এক্সক্লুশন এরর কম থাকে, অর্থাৎ যার জন্য প্রোগ্রামটা, যার জন্য কর্মসূচি, তার কাছে যাতে পৌঁছে, এবং সেইটাকে ওভারকাম করার জন্য আপনারা দেখেছেন এখন গভর্নমেন্ট বিভিন্ন ভাতাই এখন G2P, অর্থাৎ গভর্নমেন্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অথবা ব্যাংকিংয়ের মাধ্যমে এখন অর্থাৎ এই লিকেজগুলো কমানোর চেষ্টা করছে। আরেকটা যেটা আপনি খুব রাইটলি পয়েন্টেড আউট করেছেন, সেটি হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি, যেটা বৈষম্য, যেটা কারণ আমাদের যে হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে 2006 ডাটা, সেখানেই দেখাচ্ছে যে আমাদের যে বটম 5% বা আমাদের যে টপ 5%, সেই টপ 5% তারা 27% রিসোর্সেসের মালিক, আবার বটম 5% তারা 0.23% রিসোর্সেসের মালিক। তাহলে এবং এই বৈষম্যটা আমরা যদি দেখি, আমরা অর্থনীতিতে বলি জিনি কোএফিসিয়েন্ট, এবং আয় বৈষম্যটা কিন্তু বাড়ছে। এর পাশাপাশি আমাদের লোকেশনটা ইম্পর্টেন্ট। আপনি জানেন যে আমাদের পভার্টি এলিভেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সাকসেস আছে, যেটা আমাদের কোভিডের আগে 20%-এর মতো ছিল, হয়তো কোভিডের কারণে সাময়িকভাবে এটা বেড়েছে, এবং আমরা বিশ্বাস করি এটা হয়তো আবার আগের জায়গায় ফিরে যাবে, যেহেতু অর্থনীতি আবার রিকভারি করছে। কিন্তু কিছু কিছু আপনি জানেন যে 7টা ডিস্ট্রিক্ট আছে যেখানে 50%-এর উপরে এখনও পভার্টি ইনসিডেন্স। তাহলে আমরা যে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছি, ইনক্লুসিভ গ্রোথের কথা বলছি, আমরা যে বলছি যে নো ওয়ান উইল বি লেফট বিহাইন্ড, তাহলে কিন্তু এই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে লোকেশন বলেন, চর বলেন, হাওর বলেন, বা এন্ডোজেনাস কমিউনিটি বলেন, এই সবাইকে নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের যেমন সাকসেস আছে, আমাদের চ্যালেঞ্জেস আছে। ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, যেটা আমরা বিরতির আগে আলোচনা করেছি, আমাদের প্রাতিষ্ঠানিক আমাদের যে চ্যালেঞ্জটা আছে, আমরা বলছি যে ইনস্টিটিউশনস, রুলস অফ দ্য গেম যেটা আছে, সেটার বাস্তবায়ন, সেই জায়গাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, কারণ আমরা এখন যেহেতু আমাদের একটা গ্র্যাজুয়েশন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, আগামী 5 বছর পরে আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি, তো আমাদের ব্র্যান্ডিং, আমাদের যে সম্মান বহির্বিশ্বে কিন্তু আমাদের অনেক বাড়ছে। এই অন্তর্বর্তীকালীন পিরিয়ডে আমাদের এই যে সক্ষমতার বিষয়টা, এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে, যাতে আমাদের অভ্যন্তরীণ যে সক্ষমতা প্লাস হচ্ছে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আমরা বলছি, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যাতে প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট তৈরি করতে পারি, ক্যাপাবল লোক তৈরি করতে পারি, যাতে আমরা অন্তত যেই কর্মসংস্থানের তাদের সুযোগ সৃষ্টি করে দিতে পারি। আমরা এই জায়গাগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো শরীফুজ্জামান শরীফ, যেটা এই যে স্বাধীনতার 50 বছরে এসে আপনি যেহেতু রাজনীতি করেন, আপনার রাজনীতির কতটা উন্নয়ন ঘটেছে? আপনার অর্থনীতি নিয়ে শুনলাম, আমাদের অনেক উন্নয়ন আছে, অবকাঠামো নিয়ে উন্নয়ন আছে, কিন্তু রাজনৈতিক যে উন্নয়ন হওয়ার কথা ছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালী হওয়ার কথা ছিল, রাজনৈতিক সংস্কৃতির যে উন্নয়ন হওয়ার কথা ছিল, বৈষম্য তো বেড়েছেই, সেদিকে আমরা এত পিছিয়ে কেন? ধন্যবাদ। যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সৃষ্টিটা পৃথিবীর অন্যান্য অনেক দেশ থেকে ভিন্ন। পৃথিবীর অনেকেই টেবিলে বসে আলোচনা করে স্বাধীনতা পেয়েছে এবং স্বাধীনতা ভোগ করেছে, যেখানে
আমরা শুধুমাত্র মুক্তিযুদ্ধই করিনি। 17 এপ্রিল 1971 মুজিবনগরে আমরা যে দেশটার জন্য যুদ্ধ করতে যাচ্ছি, সেই দেশটা কেমন হবে, কেমন তার ইকোনমি হবে, তার সামাজিক কাঠামো কেমন হবে, ডিটেইল আমরা কিন্তু সেখানে বলে তারপরে যুদ্ধে গিয়েছি। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ, যে জনযুদ্ধে ধনীর সন্তানরা গিয়ে যায়নি, বিষয়টি সেরকমের না, কিন্তু এই যুদ্ধটাকে ত্বরান্বিত করেছে, এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের গরিব মানুষ, গ্রামের গরিব মানুষ। তার সন্তান যে ওই ইকবাল হলে থাকতো, তার সন্তান যে তিতুমির কলেজে পড়তো, ওই পাট বিক্রি করে সন্তানের লেখাপড়ার জন্য টাকা পাঠাতো, তিনি যুদ্ধে চলে গেছেন, বাবা মার কাছে জিজ্ঞেস করেননি। সুতরাং তাদের যে আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা শুধুমাত্র আপনার, এটি তো ইন্ডিকেটর তো শুধুমাত্র ওই আপনার মেট্রো রেল আর না, এর ভিতরে সামগ্রিকভাবে সেই জায়গাটিতে আমরা কতদূর পৌঁছাতে পেরেছি। আমাদের মুক্তিযুদ্ধে একটা বড় ইস্যু ছিল এই যে বৈষম্য। স্যার যেটি বলেছেন, আপনার খেয়াল আছে, আমরা যেহেতু এখনো বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি, সোনার বাংলা শ্মশান কেন, আওয়ামী লীগের একটি পোস্টার ছিল। দুই পাকিস্তানের মধ্যে যে বৈষম্যের বিষয়টি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ অথবা বাংলাদেশের অন্যান্য যে পলিটিক্যাল আন্দোলনগুলো, সেগুলো বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছে। কিন্তু আমি মনে করি ওই যে একটি পোস্টার, যে পোস্টারটির মধ্যে বাঙালির মনের কথা ছিল, সোনার বাংলা শ্মশান কেন, দুই পাকিস্তানের মধ্যে যে বৈষম্যের যে জায়গাটি, সেই বৈষম্যকে দূর করার জন্যই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। 50 বছরে আপনি যদি পলিটিক্সের জায়গাটা জিজ্ঞেস করেন, না, আমরা খুব বেশি এগোতে পারিনি। আমাদের এখানে মাল্টি পলিটিক্যাল পার্টি সিস্টেম চালু হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। কিন্তু আমাদের এই বাংলাদেশ জন্মটা হয়েছিল কিভাবে? যদি পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগের ওই বিজয়টাকে, 70-এর নির্বাচনের ফলাফলটাকে তারা মেনে নিত, তাহলে বিষয়টা অন্য রকমের হতো। আমরা মুক্তিযুদ্ধ করতাম, তবে হয়তো আরও পরে অথবা অন্য কোনো ঘটনার ভেতর থেকে। আমাদের বেসিক জায়গাটা ছিল জনতার মতামতকে উপেক্ষা করার কারণে আমরা ওই যে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের এখানে গত 50 বছরে ডেমোক্রেসির বেসিক যে জায়গাটি, বাংলাদেশের মানুষের ভোটের যে অধিকার, কথা বলার অধিকার, এই যে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস গেল, আমি একটা ফেসবুকে লিখেছিলাম যে এই মানবাধিকার দিবসে বাংলাদেশের মানুষের প্রথম যেটা চাওয়া উচিত, সেটি হচ্ছে আমার কথা বলার অধিকার দিতে হবে, আমার মত প্রকাশের সুযোগ দিতে হবে। আজকে এই জায়গাগুলো সংকুচিত। আমাদের এখানে আপনি ভালো কথা বলেছেন, বাংলাদেশের 60 এবং 70-এর দশকে যে সংস্কৃতির বিপ্লবটি ঘটেছিল, পাকিস্তানের একটা সাম্প্রদায়িক কাঠামোর মধ্যে থেকে বাঙালি তার নিজের মুক্তির জন্য, মানুষকে জাগ্রত করার জন্য যে সংস্কৃতির যে একটা ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছিল, আজকে সেটি নেই। আমাদের যে বাঙালির সেই যে সংস্কৃতির চর্চা, এটি সংকুচিত হয়ে গেছে, শহরের মধ্যে এসে জায়গা করে নিয়েছে দুই একটি পকেটে। শেষ করেন। আমরা এইগুলোর ভেতর থেকে যে বাংলাদেশটা সৃষ্টি করেছি, অঞ্চলের সাথে অঞ্চলের বৈষম্য, গ্রামের সাথে শহরের বৈষম্য, মানুষের সাথে মানুষের বৈষম্য, তো এতগুলো বৈষম্য রেখে আপনার যে ডেভেলপমেন্টটা হচ্ছে, বড় বড় রাস্তা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কিন্তু এই যে বৈষম্যটা রেখে আপনি যদি এটিকে বারবার বলতে থাকেন যে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে ওই যে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য, যে অসাম্প্রদায়িক বৈষম্যহীন একটা সমাজ, সেই সমাজ আমি এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। এবং যে পথে আপনি হাঁটছেন, তাতে আমার মনে হয় না এই ইকোনমিক পলিসি নিয়ে ওই রকমের একটি বৈষম্যমুক্ত সমাজ কাঠামো আপনি এখানে তৈরি করতে পারবেন। যদি আপনি মুক্তিযুদ্ধের প্রতি জেনুইনলি, আপনি যদি তাকে যদি রেসপেক্ট করেন, আপনি যদি ওই পলিটিক্যাল স্পিরিট যদি ধারণ করেন, তাহলে ওই যে 17ই এপ্রিল 1971 যে লক্ষ্য নিয়ে আমি যুদ্ধে যাত্রা শুরু করেছিলাম, আপনাকে সেখানে ফিরে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর এম আবু ইউসুফ এবং শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখলেন আনোয়ার ইস্পাত। এই সময় এই অনুষ্ঠানে আমরা মূলত মোটা দাগে 3টে বিষয় আলোচনা করেছি, যে মার্কিন যে নিষেধাজ্ঞা র্যাব এবং তার যে 7 কর্মকর্তার ওপর, এটা কেন দিয়েছে, কোন পরিস্থিতি দিল, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি। আমরা রাজনীতির ভাষা নিয়ে আলোচনা করেছি, যে সাবেক সদ্য হওয়া প্রতিমন্ত্রী মোরাদ হাসান বিষয়ে আলোচনা করেছি, এবং উন্নয়ন প্রসঙ্গে আমরা বেশ খানিকটা আলোচনা করেছি। তার কারণ আমাদের স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি।